আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুক্রবার মার্কেট বন্ধ, সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না, নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। মার্কেট যেহেতু বন্ধ, আমি একটা ভালো স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি। ইউপিজিডিএল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন। এই স্টকটা নিয়ে আমি আজ থেকে দেড় মাস আগেও কথা বলছিলাম, তখন প্রাইসটা অনেক নিচে ছিল। এখন মোটামুটি কিছুটা আপ হয়েছে। আগামী দিনে আরেকটু ভালো হওয়ার সম্ভাবনা আছে। কেন ভালো হওয়ার সম্ভাবনা আছে সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি। আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন। স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আর বইয়ের হার্ড কপি তৈরি করা আছে। যারা নিতে চাচ্ছেন কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে, এই জন্য একটা ফি দিতে হবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন তাদেরকেও একটা ফি অবশ্যই দিতে হবে। আমি ইউনাইটেড পাওয়ার জেনারেশন নিয়ে বলার আগে একটা বিষয় বলে রাখি। বিশেষ করে ফান্ডামেন্টাল স্টকে ডিমান্ড সাপ্লাইটা বের করাটা খুব ইজি, কারণ এখানে আপনি ডিভিডেন্ড পলিসি আছে, তার ইপিএস, নেট অপারেটিং, এই বিষয়গুলো আছে। বিগত 5 বছরে সে কী রকম ডিভিডেন্ড দিচ্ছে বা দিয়েছে, এই বিষয়টা আপনি অ্যানালাইসিস করতে পারেন। যখন তার ডিভিডেন্ড পলিসিটা আসে, ডিভিডেন্ডের সময় আসে, তখন স্টকটা থেকে ডিমান্ড তৈরি হয় না সাপ্লাই জোন তৈরি হয়, এটা আপনারা এটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। যেমন ইউপিজিডিএল এখন যে জায়গায় আছে দেখেন, তার যদি আমি চার্ট দেখি, এই সরল রেখায় সে কতদিন আছে, অথচ ইন্ডেক্স কিন্তু ভালোই পড়ছে, সে কিন্তু বাড়ে না, একই জায়গায় বসে রয়েছে। তার মানে এই শেয়ারটা নিচে পড়তেছে না। কেন পড়তেছে না? তার কি মানে কি কেউ কিনতেছে না, না কেউ আসলে বিক্রি করতেছে না? কোনটা? আসলে কেনার জন্য অনেক লোক আছে এই রেটে, কিন্তু কেউ সেল দিচ্ছে না। কারণ এই স্টকটার বিনিয়োগকারীরা আজ থেকে 3-4 মাস আগে এই শেয়ারগুলো হোল্ড করে নিয়ে বসে আছে, চুপচাপ বসে আছে। বিশেষ করে Q2 থেকে এই ধরনের স্টকগুলো যারা বুদ্ধিমান বিনিয়োগকারী বা ট্রেডারই বলবো আমি, 6 মাস 1 বছর শেয়ার ধরে রাখলে সেও ট্রেডার, ওই ট্রেডাররা খুব ভালোভাবে স্টকগুলোতে এন্ট্রি নিয়ে বসে আছে। এই স্টকটাতে এন্ট্রি নিয়ে বসে আছে ইউপিজিডিএলে, যার কারণে সে এখন ডিভিডেন্ডের সময় চলে আসছে। তারা হয়তো আগামী মাসে শেষের দিকে তার ডিভিডেন্ড ডিক্লেয়ার আসবে। আর এই শেয়ারটা এখান থেকে খুবই পজিটিভ কিছু করার সম্ভাবনা আছে। এই স্টকটা অনেক উপর থেকে পড়ছে, প্রায় সম্ভবত 200 টাকার উপর থেকে এই স্টকটা পড়ছে। তো এই স্টকটা এখন যেখানে আছে, সর্বোচ্চ সেফ জোন বলতে যেটা, সেটাকে বোঝানো হচ্ছে। এবং এই যেখানে এখানে ভলিউমটা কিন্তু কমে যাচ্ছে। এখন ট্রেডিং স্টকের ক্ষেত্রে কী হচ্ছে, ট্রেডিং স্টকের ক্ষেত্রে এই যে ভলিউমটা কমে যাচ্ছে, এটা কেন কমতেছে, এটা কিন্তু একজন ট্রেডারের পক্ষে বের করা অনেক কঠিন। কিন্তু এই ধরনের স্টকে কেন ভলিউমটা কমতেছে, এটা বের করা খুব ইজি। যে কেউ শেয়ার সেল দিচ্ছে না, কারণ তার ডিভিডেন্ডের সময় চলে আসছে। এটাই সবচেয়ে বেশি মার্কেটে টিকে থাকার জন্য এই একটা পলিসি সবচেয়ে বেশি কাজ করে। এরপর আমি যে বিষয়টা বলবো, সেটা হচ্ছে কেন শেয়ারগুলো এখন সেল হচ্ছে না, সেটা একটা ব্যাখ্যা আমি দিচ্ছি। এটা ইন্ডেক্স তো বললামই। ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে যদি আমি বলি, দেখেন তার সর্বশেষে 60% ক্যাশ ডিভিডেন্ড, তার ডিভিডেন্ড রিল 4.3, 52কে 111 থেকে 155, এটা 155 হয়তো 52কে দেখাচ্ছে, কিন্তু ও কিন্তু অনেক উপর থেকে পড়ছে। আপনারা 3-4 বছরের চার্ট দেখলে বুঝতে পারবেন। তখন এটা তার ডিভিডেন্ডের কারণে ডিভিডেন্ড কমে গেছে, সেই জন্যই পড়ছে। সে গত বছরও 60% দিয়েছে, তার আগের বছরও সে সম্ভবত 60% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, কিন্তু প্রাইজের সাথে মিল ছিল না। প্রাইস ছিল 200 টাকার উপরে, 60%-এর সাথে 200 টাকা যায় না, যার কারণে এই স্টকটা আসলে নিচে চলে আসছে। বিষয়টা এমনই, কিন্তু 20 সাল বা 21 সালের দিকে ঘটনাটা ঘটে নাই, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে যে ইপিএস এখন কত আছে, এবং ইনস্টিটিউটের কাছে শেয়ার সংখ্যা বেশি পার্সেন্টেজ হিসাবে, আর কি বলে মালিক পক্ষের কাছে তো অনেক বেশি আছে স্টক। সব কিছু মিলিয়ে গত বছর তার অ্যানুয়াল ছিল 14 টাকা 1 পয়সা, আর তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল মাইনাস 0.88 পয়সা, মানে 88 পয়সা তার মাইনাস ছিল গতবার। তারপরও সে 60% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আর এবার কি হচ্ছে, এবার তার ইপিএস, ফাইনাল ইপিএসটা এখন আসে নাই, সেটা ডিভিডেন্ড ডিক্লেয়ারের সাথে একসাথে আসবে। Q3 পর্যন্ত যেটা আসছে 7 টাকা, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 টাকা বা 18.5 টাকা অলরেডি তার ইপিএস হয়ে গেছে Q3-তে। অথচ গত বছর ছিল ফাইনালি 14 টাকা, এখন Q3 পর্যন্ত 18 টাকা। নেট অপারেটিং আরও একটা তো বাকি আছে। নেট অপারেটিং কত আছে? 15 টাকা, 60 টাকা, 15 আর সাথে কত, 15, 20, 22 আর 1 টাকা, 23 টাকা, 24 টাকা ধরলাম আমি। যেটা গত বছর ছিল মাইনাস, সেটা এবার অলরেডি আপনার 24 টাকা Q3-তে হয়ে গেছে। এরপরও ফাইনাল তো আছে। তার মানে এটুকু মোটামুটি বলা যায় এই স্টকটা
এবার আর 60% ক্যাশ ডিভিডেন্ড দিবে না, তার থেকে বেশি দেওয়ার সম্ভাবনা খুবই বেশি, খুব বেশি। কারণ কত বছর তার এই অবস্থা থাকার পরে গিয়ে সে 60% দিয়েছে, কিন্তু এবার তার ওই অবস্থা নয়। ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে সে অনেক ভালো পজিশনে আছে, সে আরও ভালো একটা ডিভিডেন্ড আমি মনে করি দিবে, অবশ্যই দিবে। কারণ বুঝে যাচ্ছে কেন দিবে, সেটারও ব্যাখ্যা দিচ্ছি আমি। তারপরে যে আরেকটা বিষয় বলে রাখি, এই ক্যাটাগরির শেয়ার তার মার্কেট ক্যাপ হচ্ছে 5,825, কিন্তু ফেড আপ হচ্ছে 580। আর তার লোন, লং টার্ম লোন এবং শর্ট টার্ম লোন নাই 82 কোটি আর 96 কোটি, কিন্তু তার রিজার্ভ আছে 2,649 কোটি টাকা, 2,649 কোটি টাকা তার রিজার্ভ আছে। সে যথেষ্ট পরিমাণে ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা রাখে। এখন এই শেয়ারটার প্রায় কেন বারবার এই শেয়ারটার কথা আমি আমার যারা গ্রুপে আছেন আমি দিচ্ছি, প্লাস পার্সোনালিও আমি যারা আসলে পোর্টফোলিও ম্যানেজ করে তাদেরকে বলতেছি যে হ্যাঁ, এটা খুবই পজিটিভ একটা স্টক হতে পারে। এটার অন্যতম ব্যাখ্যা হচ্ছে 2021 সালে শেয়ারটা 170% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, 2022 সালে 170% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। তখন তার ফাইনাল ইপিএস ছিল 17 টাকা, আসছিল 18 টাকা। আর এবার অলরেডি 18 টাকা 19 টাকা হয়ে গেছে কোয়ার্টার 3তেই। তার মানে যদি আমি 5 টাকাও হিসেব করি ফাইনাল কোয়ার্টারে, তাহলে 23-24 টাকায় তার ইপিএস হয়ে যাবে। সুতরাং সে এইবার এই হিসাবটা করতেই পারে, 150 থেকে 70% সে ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা রাখে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। বাকিগুলো এই জিনিসটা 23 সালে এবং 24 সালে যেটা হয়েছে 60%, এটা হচ্ছে তার ইপিএসটা এবং নেট অপারেটিংটা খারাপ ছিল, যার কারণে সে ওইভাবে ডিভিডেন্ড দিতে পারে নাই। এটাই হচ্ছে অন্যতম একটা কারণ এই স্টকটা নিয়ে কথা বলার, যে এই স্টকটা ডিভিডেন্ড পলিসিটা এবার খুবই ভালো আসতে পারে এবং শেয়ারটা এখানে বসে থাকার কোনো কারণ নাই। এখন যেখানে আছে 141 থেকে 42-43 বা যাই হোক, এগুলাকে আপনারা মতন স্পিনিং দেখতেছেন না, সে 50% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে তার শেয়ারের দামকে 45 টাকা 48 টাকা কতদিন পর্যন্ত বসেছিল মতিন। এখন কি হচ্ছে, এখনও কিন্তু 1 মাস বাকি আছে তার ডিভিডেন্ডের হিসাবে। হ্যাঁ, তো আপনি এইদিকে এইখানে আপনাদেরকে টার্গেট করতে হবে যে আপনার ওই যে বছরে 20-30-এর গল্প আপনাকে মেনে নিতে হবে। স্টক কোথায় যাবে এটা আপনার দেখার বিষয় না, আপনার পাওনাটা পেয়ে যাচ্ছেন কিনা মার্কেট থেকে, এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট বিষয়। স্টক যেখানে ইচ্ছে সেখানে যাবে, কোনোটা 10 টাকা থেকে 100 টাকা হতে পারে, এটা তার বিষয়। আপনার পোর্টফোলিওটা আপনি ঠিকভাবে মেনটেন করতে পারতেছেন কিনা এটা ইম্পর্ট্যান্ট বিষয়, এবং আপনি আপনার চাহিদা যেটা সেটা আপনাকে আগে হিসাব করে রাখতে হবে। এখানে কোনো স্টকের প্রাইস 5 গুণ 6 গুণ 1 লাখ টাকার শেয়ার, এটা কী বলে 10 লাখ টাকা হয়ে গেছে 1-1.5 মাস 2 মাসে। এখন আপনিও হিসাব করে তো লাভ নাই, আপনাকে আপনারটা করতে হবে। আমি এতটুকু চাই, এতটুকু হলে ওকে এনাফ, এরপর সে বাড়লো না কমলো ওটা আমার দেখার বিষয় নয়। তো মতিনের মতো আমি বলতে চাচ্ছি এই স্টকটা যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াবে এবং খুব ভালোভাবে ঘুরে দাঁড়াবে বলে আমি মনে করি। কিন্তু আমাদের বিনিয়োগকারীরা, আমাদের এখানে ট্রেডার যারা, এখানে বিনিয়োগের কিছু না, 6 মাস একটা স্টক ধরে রাখা বিনিয়োগ না, এটাও ট্রেড। কিন্তু আমাদের ট্রেডাররা এটা করতে চায় না, ওনারা চাচ্ছে খুব ইন্ডেক্সে একটু বাড়লে ওনাদের সাথে কি আচরণ হয়েছে গত 2 বছর 3 বছর ধরে, এটা ওনারা ভুলে গেছে। কিন্তু গত 1 মাসে যে ইন্ডেক্স বাড়ছে এগুলো বলে গেছে। এখন আবার একটু স্মরণে আসতেছে, গত 5-6টা ওয়ার্কিং ডে যখন ইন্ডেক্স পড়তেছে কিছুটা স্মরণ হচ্ছে যে আগে আমার সাথে কী হয়েছিল। হ্যাঁ, এটা মনে হচ্ছে এখন। তো সব কিছু মিলিয়ে ট্রেডাররা চাচ্ছে যে খুব দ্রুত প্রফিট করবে, আর এগুলোতে আগেই সময় ফিক্সড করা থাকে যে আপনাকে সময় দিতে হবে। এটা আসলে ট্রেডাররা চাচ্ছে না এত সময় দিতে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই স্টক থেকে বিনিয়োগকারীরা আগেই টাইম ম্যানেজমেন্ট করে তারা এই স্টক থেকে প্রফিট নিয়ে বের হয়ে যায়। কিন্তু একজন ট্রেডার এর থেকে 10 গুণ বেশি সময় দেওয়া লাগে, গিয়েছিল দ্রুত প্রফিট করবে এই আশায়, কিন্তু 20% 30% উপরে শেয়ার কিনছে, এটা 70% 80% যাবে, কারণ অন্য আইটি সেক্টরের 2টা ফুডের 1-2টা গেছে এই হিসেবে। কিন্তু সেটা যখন উল্টো দিকে পড়া আরম্ভ করে, উপর থেকে কিনছেন নিচে পড়তেছে। আর একটা হচ্ছে আপনি নিচে কিনছেন, আপনি বসে আছেন, কোনটা ভালো এটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আপনি নিচে কিনছেন একটা স্টক, কিনে আপনি 1 মাস 2 মাস বসে আছেন, এটা ভালো না উপরে আপনি 20% 30% উপরে কিনছেন দ্রুত প্রফিট করার, সেটা পড়তেছে নিচের দিকে, আপনি লসে আছেন, সেটা ভালো। ওইখানে আপনার সময়টা বেশি লাগবে বের হইতে, কারণ ও উপর থেকে নিচে পড়তেছে, পড়ার পর আবার সে উঠবে, আর এই নিচে বসে আছে এখান থেকে সে উপরে যাবে। সুতরাং এই ক্যালকুলেশনটা আপনাদেরকে, এই সমস্ত বিষয়গুলো আসলে আমি আমার লেখনীতে উল্লেখ করেছি। আমার এখানে যারা বইটা নিয়েছেন তাদেরকে বলবো যে মার্কেটের সাথে মিলিয়ে আপনারা লেখাগুলো পড়বেন, মার্কেটের সাথে মিলিয়ে পড়তে। মানে মার্কেটে কি ঘটে, মার্কেটের অভ্যন্তরে কি ঘটে, মার্কেটে আসলে আমরা যা দেখি না তার অভ্যন্তরে কী বিষয়গুলো, মার্কেটে কে কী করে, এগুলো আপনারা এখানে লেখনীতে আপনারা জানতে পারবেন। পুরো সমস্ত কিছু এখানে লেখা আছে যে আসলে কী হয়। এটা গুণানুগতিক কোনো লেখা না,
লেখার অনেক বেশি লেখা নাই এখানে, কিন্তু এখানে গুণানুগতিক কোনো লেখা নাই। এখানে আপনার সাথে কী হয়, একজন ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে বড়রা, মূলত বড় বিনিয়োগকারীরা কী করে, মানে ক্ষুদ্র বিনিয়োগকারী কীভাবে ক্ষতিগ্রস্ত হয়, কীভাবে তারা আসলে এখান থেকে উত্তরণের একটা পথ খুঁজে সে পাবে, এটা আমার বিশ্বাস। তো আপনারা ইউপিজিডিএলে এই ধরনের স্টক আপনারা থাকতে পারেন, কারণ এগুলো আপনাদেরকে আগামী দিনে এই ধরনের স্টকগুলো আপনাদেরকে সব সময়ের জন্য এগুলো সেফ জোনে আর স্টক, এবং আপনাদেরকে ভালো রিটার্ন একটা দিতে হবে। আমি যে 20-30% কথা বলি সবসময়, এই বিষয়টা অবশ্যই এই ধরনের স্টক থেকে আপনারা পেতে পারেন। ফান্ডামেন্টাল স্টক হিসেবে ইউপিজিডিএল অবশ্যই ভালো একটা স্টক, এবং তার ডিভিডেন্ড পলিসি আশা করে আগামী মাসে, তো এই মাস তো কত 19-20 তারিখ হয়ে গেল না, তো আগামী 30 তারিখের মধ্যে, অক্টোবরের 30 তারিখের মধ্যে নিয়ম অনুযায়ী সমস্ত জুন ক্লোজিং স্টকের ডিভিডেন্ড ঘোষণা করতে হবে। তো সেই হিসাবে এও ঘোষণা করবে, যেহেতু জুন ক্লোজিং। আর এই স্টকটার আমি আগেই বলছি, এই যে রেখাটা দেখতেছি এখানে হচ্ছে হিসেবের বিষয়। এই যেগুলো যারা কালেকশন করছে, এই শেয়ারগুলোতে আমি আর আপনি কালেকশন করি নাই, এটা মার্কেট মেকাররা কালেকশন করছে। তারা কেন কালেকশন করছে? করে শেয়ারটাকে ফালাচ্ছে। মানে এই ধরনের স্টক নিয়ে কথা বলা যায়, কিন্তু যখন একটা জাংশন নিয়ে অ্যানালাইসিস করার কথা বলা হয়, তখন সেটা অনেক কঠিন হয়ে যায়। সেটা আসলে অনেকটা বগা মারার মতো। মানে আপনি বলছেন হয়তো বেড়ে গেছে, ব্যাপারটা এমন। যেমন আমি একটা স্টক দিয়েছিলাম এস আলম, সেটা এখনও বাড়তেছে। কী কারণে বাড়তেছে, কেন বাড়তেছে, এর কোনো ব্যাখ্যা নাই। কিন্তু সে নিচে ছিল, টেকনিক্যাল ভিউ থেকে সে প্রাইস আপ করার কথা ছিল, করছে ভালো, ট্রেডিং করে কিছুটা হয়তো পাইছে লোকজন, সেটা ঠিক আছে। আরও একটা স্টক আমি দিয়েছিলাম, সেটারও প্রাইস ভালোই করছে। তো সব কিছু মিলিয়ে আমার কথা হচ্ছে যে না, আমি অন্ধকারে ঢিল মারবো না, আমি সঠিক জায়গায় সঠিক পথে থাকবো। আমি দিনের আলোতেই আমি থাকতে চাই। অন্ধকারে মানে আমি ঢিল মারে হয়তো 1বার 2বার 3বার 4বার প্রফিট হবে। আপনি হয়তো একটা স্টক থেকে, ট্রেডিং স্টক থেকে, জাঙ্গ স্টক থেকে হয়তো 3বার প্রফিট করবেন 4বারের সময়, কারণ এটা আপনার অভ্যাসে পরিণত হবে। আপনি ওই ধরনের স্টকে বারবার ট্রেড করবেন, আপনার আত্মবিশ্বাসটা গ্রো করবে, কিন্তু একটা জায়গায় গিয়ে আপনি আটকে যাবেন, কারণ মার্কেটে ভলিউম কমবে, মার্কেটের ইন্ডেক্স কমবে। এই যে গত কয়েকদিন ইন্ডেক্স পড়ছে, কারা ক্ষতিগ্রস্ত হয়েছে? যারা গত কয়েকদিন জাং শেয়ার কিনে লাভ করছে কিছুটা, তারাই আবার লসে আছে। কিন্তু যারা ভালো স্টক আছে, তারা লসেও নাই, তারা লাভেও নাই। ইন্ডেক্স বাড়াতেও তাদের কিছু যায় আসে নাই, ইন্ডেক্স কমাতেও তাদের কিছু যায় আসতেছে না। তারা বসে আছে, সময় কথা বলবে তাদের সাথে। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। আসসালামু আলাইকুম।